বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট। খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। শিক্ষার্থীরা, বরাবরের মতোই আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি, এমডি আমান খান, লেকচারার ইন সোসিওলজি, দেওকলস বিএলএস কলেজ, বিশ্বনাথ, সিলেট। শিক্ষার্থীরা, আজকে আমরা সামাজিক পরিসংখ্যানের ৪র্থ নম্বর ক্লাসটা করব। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আয়তলেখ অঙ্কন। তোমরা জানো যে গণসংখ্যা নিবসন থেকে আমরা বিগত ১, ২ এবং ৩ নম্বর ক্লাসে যে আলোচনা করেছি কিভাবে গণসংখ্যা প্রস্তুত করতে হয় এবং গণসংখ্যা থেকে আমরা একটা টেবিল অঙ্কন করি। টেবিলটা অঙ্কন করার পর আমাদেরকে ওইখান থেকে আয়তলেখ, বহুভুজ ও জীবরেখা অঙ্কন করতে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোতে। তো আজকে আমি ২ নম্বর ক্লাসে আয়তলেখটা কিভাবে অঙ্কন করতে এটা আলোচনা করেছি। তো তারপরে আজকে শুধু আয়তলেখের উপরে আলোচনা করব। দেখো, এরকম একটা আয়তলেখ আমাদেরকে অঙ্কন করতে হবে, হ্যাঁ? তো আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, এই যে ছোট ছোট গড়গুলো আছে, এই মানগুলোকে মানে আগে বুঝতে হবে। যে আমরা জানি গ্রাফ কাগজে এরকম প্রতি ৫ গড় পর পর লাল দাগ থাকে, এরকম লাল দাগ থাকে প্রতি ৫ গড় পর পর, আর মধ্যে কালো কালো দাগ থাকে। এরকম একটা গ্রাফ পেপার আমাদেরকে পরীক্ষার হলে দেয়, কিংবা আমরা বাজার থেকে, লাইব্রেরি থেকে ক্রয় করি আমাদের কাজ করার জন্য। তো আমাদেরকে এই মানটাকে বুঝতে হবে, কারণ আমাদের অনেক সময় এই যে গণসংখ্যাগুলো দেওয়া আছে বা এখানে শ্রেণী ব্যবধান দেওয়া থাকে, নিচে দেওয়া থাকে শ্রেণী ব্যবধান, উপরে গণসংখ্যা আমরা আয়তলেখ অঙ্কন করতে গেলে এটা ধরার যে টেকনিকটা, এটা আমরা অনেকে ভুল করি। আমাদের অনেক সময় শ্রেণী ব্যবধান যে সবসময় ৫ থাকবে এরকম নাই, যে আমি ৫ গড় পরে কিন্তু দেখো দাগগুলো টানছি, যে এখন সবসময় যে ৫ গড় পরেই শ্রেণী ব্যবধান ৫ হবে এরকম কিন্তু না। তো অনেক সময় দেখা যায় যে শ্রেণী ব্যবধান হয়ে যায় এই শ্রেণী থেকে এই মানটা থেকে এই মানটা পর্যন্ত ব্যবধান হয়ে যায় ১০ গড়, ১২ গড়, ১৩ গড় শ্রেণী ব্যবধান থাকে। তখন আমি কি ১৩ গড় পরে দাগ দিব না ৫ গড় পরে দাগ দিব, এগুলো নিয়ে আমাদের একটু কনফিউজড তৈরি হয়ে যায়। এই কারণে অনেকে দেখি গ্রাফটাকে মানে অঙ্কন করতে পারে না। আর গ্রাফে মিনিমাম আমাদের ৩ থেকে ৪ মার্ক থাকে গ্রাফে। তো এই যারা এই গ্রাফটা আমরা ভুল করি, দেখা যায় আমরা তখন মার্কটা কম পেয়ে যাই। তো এই কারণে আজকে আমরা আয়তলেখাটা কিভাবে অঙ্কন করব, কিভাবে গ্রাফের মধ্যে আমরা মানগুলো ধরবো, বা আমরা কাঠ পেন্সিল ব্যবহার করে কিভাবে দাগগুলো টানবো, রেখাগুলো টানবো, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো যে আমি পাশাপাশি ২টা টেবিল এবং ২টা আয়তলেখ চিত্র উল্লেখ করেছি। এটা তোমাদের বোঝার সুবিধার জন্য, কারণ আমরা অনেক সময় আয়তলেখর এই যে গড়গুলো, এই গড়গুলোর মান আমরা অনেক সময় ব্যবধান থাকে, ৬ ব্যবধান থাকে, ৭ ব্যবধান থাকে, অনেক ভিন্ন ভিন্ন থাকে। তো আমরা কিভাবে ধরবো এর জন্য আমি পাশাপাশি ২টা আনছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এবং তোমরা যারা ক্লাস এই ৪-এ এখন দেখতেছো, তোমরা যারা এর আগে ক্লাস ১, ২, ৩ দেখো না, একটু দেখে আসবে, দেখলে হইতে পারে এই যে টেবিলটা আমরা কিভাবে তৈরি করি এটা তোমরা জানতে পারবে কি। না হলে এখান থেকে শুরু করলে টেবিলটা তৈরিটা অনেকে হয়তো জানবে না। তো বিগত ক্লাসগুলো একটু দেখে আসবে। আচ্ছা দেখো, এখানে আমি এখানে একটা টেবিল দিয়ে রাখছি। এই টেবিলে ৬ শ্রেণী ব্যবধান নিয়ে একটি ৭ শ্রেণী বিশিষ্ট একটি গণসংখ্যা সারণী, হ্যাঁ, বহির্ভুক্ত পদ্ধতিতে। তাহলে এখানে শ্রেণী ব্যবধান ৬। দেখো ৪৫ থেকে ৫১, হ্যাঁ, শ্রেণী ব্যবধান কিন্তু ৬, যেহেতু বহির্ভুক্ত পদ্ধতি। আর শ্রেণী সংখ্যা ৭টা। এটা থেকে আমি এই আয়তলেখাটা অঙ্কন করেছি। আবার এখানে দেখো ৫ শ্রেণী ব্যবধান, মানে এখানে কি ৭ এবং ১২ এর মধ্যে ব্যবধান কিন্তু ৫। শ্রেণী ব্যবধান তো আমরা বুঝি যে একটি শ্রেণীর সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান এর মধ্যবর্তী যে ব্যবধানটা, এটাকে কিন্তু আমরা শ্রেণী ব্যবধান বলি। এখানে শ্রেণী সংখ্যা ৮টা। দেখো, আমরা আয়তলেখ অঙ্কনে চলে যাই। আমরা শুরুতে কি করি, আয়তলেখ অঙ্কন করার সময় আমরা উ এবং এক্স অক্ষে শ্রেণী ব্যবধান লিখি। মানে উ এবং এক্স অক্ষে আমরা শ্রেণী ব্যবধান, দেখো ওই যে নীল এখানে একটা রেখা আছে, নীল কালির একটা রেখা আছে। তো ও এক্স অক্ষে আমরা শ্রেণী ব্যবধান এবং ওয়াই অক্ষে আমরা গণসংখ্যা লিখি। এই যে গণসংখ্যা, ওয়াই গণসংখ্যা। এখানে দেখো সেম, এটা তো সেম।
যে ও এক্স অক্ষে শ্রেণী ব্যবধান এবং ওয়াই অক্ষে গণসংখ্যা উল্লেখ করলাম। দেখো এখানে ছোট ছোট গড়, এখানে কিন্তু ছোট ছোট গড় 5টা করে গড় আছে। প্রতি 5 গড় পর পর দেখবে লাল লাল এই যে এখানে দাগ টানা আছে, রেখা টানা আছে। তোমরা গ্রাফ পেপার যারা দেখছো তোমরা তো জানোই যে 5 গড় পর পর দেখো, 5 গড় পর পর এখানেও একটা, এদিক থেকে 5 গড় গণলে এখানে একটা লাল দাগ আছে, আবার যদি আমি এদিক থেকে 5 গড় গুনি এখানে একটা লাল দাগ পাওয়া যায়। 5 গড় পর পর এরকম একটা সুবিধার জন্য লাল লাল রেখা দেওয়া থাকে। তো এখানে দেখো শ্রেণী ব্যবধানটা আমি উল্লেখ করলাম, দেখো 7, আগে এখানে লিখলাম 7, 12, হ্যাঁ, 17। আমরা কিন্তু আমাদের গ্রাফ পেপার সুবিধার জন্য আমরা যেটা করি, ওই লাল দাগ, প্রত্যেকটা লাল দাগের মানে মধ্যে আমরা নিচে মানগুলো বসাই আমাদের গ্রাফটা সৌন্দর্যের জন্য। কিন্তু শ্রেণী ব্যবধান কিন্তু এখানে বেশি হয়ে যেতে পারে। দেখো এখানে আছে চিত্র ওয়াক্স অক্ষে শ্রেণী ব্যবধান প্রতি 5 গড় সমান 5 একক। আমি কিন্তু এখানে দেখো 7 আর 12 এর মধ্যে আমাদের শ্রেণী ব্যবধান কত, 5। তো এখানে গড়ও 5টা, তাহলে আমার কথা এবং কাজে এখানে মিলে গেছে। 5 গড় পরে আমি 7 এর পরে দেখো এখানে 12 লিখবো। আমি এখানে 7 এর পরে আমি এখানে 12 লিখছি, মানে 7 আর 5 এর ব্যবধানও 5, ঘরও 5টা। আবার তোমরা অনেক সময় গ্রাফটা শুরু করার সময় যেটা তোমরা করতে পারো, আমরা অনেক সময় এই যে এখান এই দাগটার মধ্যে আমরা এখানে দুইটা দাগ টানি সব সময়। কেন টানি? কারণ এখান থেকে তো শুরু হইছে। এখানে তোমরা একটু গ্যাপ দিয়ে দিবে, অথবা এখানে বাঁকা বাঁকা এরকম বাঁকা বাঁকা দিয়ে দিবে। এখান থেকে এই সাতের মধ্যে কি এই দাগটার মধ্যে, কারণ এইখানের ব্যবধানটা তো এখান থেকে শুরু হইছে। আর এখানের দেখো এখান থেকে এখানে ব্যবধান কিন্তু 7 হয়ে যায়। সব জায়গায় 5 ব্যবধান, এখানে 7 হয়ে যায়। এই কারণে তোমরা আমরা তো আয়তলেখ শুরু করি 1 গড় পরে। এই একটা গড় পর থেকে শুরু করি, এই কারণে এখানে একটা দুইটা টান দিয়ে দিবে ব্রিজের মতো, হ্যাঁ? আচ্ছা যাক, আমরা এখান থেকে চলে যাই, আমাদের ইয়েতে চলে যাই। দেখো তো আমরা তো এখানে তো 7 লিখলাম, 12 লিখলাম, ব্যবধানও 5, ঠিক আছে। এখন দেখো ঘরও 5টা, ঠিক আছে। এখন সব জায়গায় তো ব্যবধান যে 5 থাকবে এরকম না। ব্যবধান 6 হইতে পারে, 7 হইতে পারে। দেখো এই গড়েই দেখো ব্যবধান, শ্রেণী ব্যবধান 6, কিন্তু আমি এই গড়ে প্রথম লাল দাগে এখানে একটা 45 মানে 45 বসিয়েছি। এরপরে দেখো পরের লাল দাগে 91 এখানে দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু ব্যবধান 6, কিন্তু গড় কিন্তু 5টাই আমি নিছি। দেখো গড় কিন্তু 5টাই। তাহলে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে 5 গড়ে 5 নিলেন, আবার এখানে ব্যবধান 6 মানে আপনার নিলেন 5 গড়। তাহলে এটা কেন করলেন? এরকম প্রশ্ন থাকতে পারে। তা আমরা যদি 6 গড় নিয়ে নিতে পারি, 6 গড়ের এখানে একটা গড়ে গিয়ে দাগ দেয়া লাগবে। এটা তখন দেখা যাবে যে অনেকটি মানে চিত্রটা এলোমেলো হয়ে যায়, বিস্তৃত দেখা যায়। কিন্তু চিত্র হবে, সুন্দরই হবে। কিন্তু এখন ধরো কোনো ক্ষেত্রে এখান থেকে 45 থেকে শুরু হইছে, আমাদের এখানে নিম্নমানটা 45 ছিল এবং সবচেয়ে বড় মানটা ছিল 87। কিন্তু কোনো জায়গায় হইতে পারে যে নিম্নমান হচ্ছে 45, সর্বোচ্চ মান হচ্ছে ধরো 175 বা 125, 130। তাহলে তো আমি তো এতগুলো গড় নাও পাইতে পারি। আমাকে তো আর গ্রাফ পূর্ণ একটা গ্রাফ দিবে না, আমাকে গ্রাফের অর্ধেকটা দিবে। তাহলে আমি কিভাবে করব? এই ক্ষেত্রে আমরা সবসময় এটা মনে রাখবো, শ্রেণী ব্যবধান যতই হোক না কেন, যতই হোক না কেন, যেমন এখানে 45 থেকে শুরু করে 51, 57, 63, 69, 75, 81, 87 দেওয়া আছে। এই মানগুলো আমরা কি করবো, প্রত্যেকটা লাল ঘরে করে বসিয়ে দিব, প্রত্যেকটা লাল দাগের নিচে আমরা বসাই দিব। এখানে কত ব্যবধান এটা ডাজ নট ম্যাটার। এবং বসাই দিয়ে ওই যে এই জায়গাটার মধ্যে যে চিত্রের যে ব্যাখ্যাটা দিব, আমরা কিন্তু চিত্রের ব্যাখ্যা গ্রাফে দিই না, আমরা গ্রাফের নিচে পরীক্ষার খাতাতে লিখি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে গ্রাফের পাশে দিয়ে দিছি। দেখলি চিত্রে ওএক্স অক্ষের শ্রেণী ব্যবধান প্রতি 5 গড় সমান 6 একক। দেখছো গড় 5টা নিছি, কিন্তু ব্যবধান 6 বিধায় এখানে বলছি 6 একক। এখানে দেখো নিছি গড় 5টা, যেহেতু ব্যবধান 5 লিখছি এখানে 5 একক। মূল কথা হচ্ছে গড় নিবে 5টাই, হ্যাঁ, 5টা নাও 3টা নাও যাই নাও, কিন্তু ব্যবধানটা কত ধরছো। 5 গড় সমান তুমি কত ব্যবধান ধরছো। যদি 3 ধরো, 5 গড় সমান ব্যবধান ধরো 3, এখানে দিবা 3। 5 গড় সমান ব্যবধান ধরো 5, দিবা 5। 5 গড় সমান যদি ব্যবধান ধরো 6, দিবা 6। এই কথাটা এখানে উল্লেখ করতে হবে। তো এরকম করে আমি কিন্তু দেখো এখানে ব্যবধান 6, আমরা গড় নিচে 5টা। 6 নেওয়ার কারণে বলছি যে 5 গড় সমান 6 একক। তারপর দেখো ওয়াই অক্ষে আমরা এরকম একটা দাগ তো আমরা টানবই কাঠ পেন্সিল দিয়ে। তো ওয়াই অক্ষে আমরা কি গণসংখ্যা, দেখো ওয়াই অক্ষে গণসংখ্যা। আর ওয়াই অক্ষে আমরা এই যে উপরের যে প্রশ্ন থাকে, স্যার আমি এই যে দাগটা আমি কতক্ষণ পর্যন্ত যাব, কতটুকু পর্যন্ত যাব, এটা নির্ভর করে সর্বোচ্চ গণসংখ্যা। এখানে সর্বোচ্চ গণসংখ্যা 8। এই কারণে আমি চেষ্টা করব যে আমি কত গড় মানে ধরে ধরে যাব। দেখো আমাদের যে গ্রাফ পেপারটা দেওয়া থাকে এইখানে কিন্তু এরকম বড় গড় মানে 5 গড় নিয়ে নিয়ে যে লাল লাল দাগের যে বড় গড়, এগুলা কিন্তু বেশি পাওয়া যায় না। এরকম 10টা 12টা পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। তাহলে এখানে আমাদের তো এখানে 8 হয়েছে, যদি আমাদের গণসংখ্যা 20 হইতো তাহলে আমরা কি করতাম। দেখো আগে আমরা 8 এর ইয়েটা দেই,
এখানে গড় যেহেতু সর্বোচ্চ গণসংখ্যা 8, আমি কি করছি দেখো এখানে কিন্তু ধরছি 5 গড় সমান 1। এই দেখো ছোট ছোট গড় 5 গড় সমান ধরছে, একটু লক্ষ্য করো। এই যে দেখো এই যে 5 গড় সমান সমান কিন্তু আমি এখানে ধরছি দেখো 5 গড় সমান, এই যে 5 গড় সমান দেখছো 5 গড় সমান, এখানে 10 গড় সমান 2, এখানে 15 3 গড় সমান 15, এই যে 15 গড় সমান 3, এখানে 20 গড় সমান 4, এখানে 25 গড় সমান 5। যে আবার প্রশ্ন থাকে স্যার আপনি এখানে 3 এবং 4 দেন নাই। দেখো আবার নিচে কিন্তু আমি 1 2 3 4 সব দিয়ে গেছি, এখানে দেনে মূল কথা হচ্ছে গণসংখ্যাতে যেগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করলে হয়, কিন্তু পার্থক্যটা লক্ষ্য রাখতে হবে যেন পার্থক্য মিস না হয়। এই যে এখানে কিন্তু আমি ইচ্ছে করলে যে এখানে কিন্তু আমি এই যে 3 লিখতে পারতাম, আমি কিন্তু 3টা লিখি নাই, এখানে 3, ওই যে এই জায়গাটায় 4 হ্যাঁ লিখতে পারতাম, আমি কিন্তু লিখি নাই। আমি কিন্তু গ্যাপ ঠিকই রাখছি। এই জায়গাটা এই জিনিসটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মানে যাই দাও না কেন গ্যাপ যেন ঠিক থাকে। তো আমি কিন্তু দেখো এখানে ঘর কিন্তু 5টা ধরছি 1 একক 5 একক, তাহলে আমি এখানে ব্যাখ্যাতে যাব যে ওয়াই অক্ষে গণসংখ্যা প্রতি 5 ঘর সমান 1 একক। 5 ঘর সমান 1 ধরছি বিধায় বলছি গণসংখ্যা প্রতি 5 ঘর সমান 1 একক, যা ধরছি তাই কিন্তু বলছি। তো তোমাদের প্রশ্ন থাকে স্যার আপনি এদিকে নিছেন 5 ঘর সমান 5 একক, এখানে 5 ঘর সমান 1 একক কেন নিলেন, এটা প্রশ্ন জাগতে পারে। এখন আমি যদি এখানেও 5 ঘর সমান 5 নেই দেও, সর্বোচ্চ কত 8 না, ওই যে 8 ঘরে গিয়ে এই যে এতটুকুর মধ্যে গ্রাফ শেষ হয়ে যাবে। তোমাদের একটু দাগ টেনে দেখাই, এই যে আমাদের যে এই যে রেখাগুলো দেখা যাবে এতটুকুর ভিতরে শেষ হয়ে যাবে। আচ্ছা এতটুকুর ভিতরে শেষ হয়ে গেলে আমি এই যে এই আয়তরেখাগুলো ছোট বড় এগুলা কি চোখে পড়বে, দেখা যাবে? একদম পিচ্ছিল হয়ে যাবে, বিশ্রী লাগবে। এই কারণে কি করি আমরা একটু আয়তরেখাটাকে একটু বড় করে দেওয়ার জন্য, উপরে একটু বেশি হওয়ার জন্য আমরা কি করি এইদিকে গণসংখ্যার ক্ষেত্রে যে কাজটা করি আমরা 5 ঘর সমান সমান 1 ধরি। এখন স্যার যদি এখানে গণসংখ্যা 20 হয়, এখানে তো 8 পর্যন্ত আছে, আপনি 8 পর্যন্ত সীমা দেন, 20 হলে কি করতাম, তখন কিন্তু আর ওই 5 ঘর সমান 1 একক ধরতাম না, তখন ধরতাম 3 ঘর সমান 1 একক বা 2 ঘর সমান 1 একক। 2 ঘরের জায়গায় এরকম কি করতাম, ফুটা ফুটা দিয়ে যেতাম, যে 2 ঘরের বরাবর এই যে বা 3 ঘরের বরাবর এরকম 3 ঘরে যদি একটা ফুটা দেই, 6 নাম্বার ঘরে 3 ঘরে ধরে একটা ফুটা দিলাম, 6 নাম্বার ঘরে আরেকটা দাগ দিলাম, 9 নাম্বার ঘরে একটা, 12 নাম্বার ঘরে একটা, তখন এইগুলারে দিতাম 1 2 3 4 এরকম করে দিয়ে যেতাম। মূল কথা হচ্ছে গণসংখ্যার উপর নির্ভর করবে আমি এখানে কত ঘর সমান কত একক ধরবো। তো যেহেতু আমি এখানে 5 ঘর সমান, হ্যাঁ 5 ঘর সমান 1 একক ধরছি, তাই এখানে বললাম যে প্রতি 5 ঘর সমান 1 একক ধরে। সেম এখানেও দেখো প্রতি 5 ঘর সমান আমি 5 ঘর সমান 1 এককই ধরছি। প্রতি 5 ঘর সমান এদিকেও দেখো 1 2, এদিকে আমি আবার গণসংখ্যা সবগুলা দিয়ে গেছি। যদি সবগুলোর প্রয়োজন নাই, কিন্তু বোঝার সুবিধার জন্য আমি সবগুলা দিয়ে গেছি 1 2 3 4 5 6 7 এরকম দিয়ে গেছি কিন্তু। তো এরকম তাহলে তোমরা এখানে কি ধরছি আমরা ওয়াই অক্ষে, যেহেতু গণসংখ্যা আমরা ব্যবহার করছি, এখানে লিখছি যে দেখো যে ওয়াই অক্ষে গণসংখ্যা প্রতি 5 ঘর সমান 1 একক ধরে আয়তলেখটি অঙ্কন করালো। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ এখানে মনে রাখবো আমাদের শ্রেণী ব্যবধান কত এটা ডাজ নট ম্যাটার। হ্যাঁ আমি লাল ঘরে এগুলো ফুটা দিয়ে যাব, লাল ঘরের ভিতরে আয়তলেখাটা অঙ্কন করব, এরকম করে কাজগুলো করব। আচ্ছা এখন আমি আয়তলেখাটা কিভাবে অঙ্কন করব এটা কিন্তু প্রশ্ন, এতক্ষণে আমি কিন্তু জাস্ট ব্যবধানটা তোমাদেরকে মানে ইয়ে করলাম। এখন আমি আয়তলেখাটা যে অঙ্কন করবো দেখো, এই যে ধরো 45 এবং 51 এর মধ্যে শ্রেণী ব্যবধান গণসংখ্যা কত 5 না, 45 5 এই দেখ 6, এই যে আমি 6 এর ঘরে একটা টান দিব। তারপর দেখো 51 থেকে 57 এর মধ্যে কত 5, এই যে আমি আগে করে রাখছি তোমাদের বোঝার জন্য, এরকম ভাবে টান দিব। তারপরে 57 থেকে 63, দেখো 57 থেকে 63 এর মধ্যে 6, এই যে 6 ঘরের বরাবর এই যে 6। তারপরে 63 থেকে 69 এর মধ্যে কত দেখো 8, এই যে দেখো আমি 8 ঘরের বরাবর দিয়ে গেলাম। তারপরে 69 থেকে 75 এর মধ্যে কত দেখো তো 2, এই যে আমি 2 ঘরে এরকম একটা কাঠ পেন্সিল দিয়ে টানবো। 75 থেকে 81 এর মধ্যে 2 এরকম টানবো। তারপরে 81 থেকে 87 এর মধ্যে কত দেও আমাদের এই গণসংখ্যা কত 1, এই যে এরকম করে টান দিব। টান দিয়ে পরে কি করব, স্কেল দিয়ে ধরে ধরে এরকম করে করে টেনে টেনে মিলাই দিব, এরকম করে করে টেনে টেনে মিলাই দিব এরকম করে। হ্যাঁ এই দেখো এরকম করে টেনে টেনে মিলাই দিব। আমারগুলো একটু যেহেতু আমি কার্সার দিয়ে করতেছি একটু ইয়ে হচ্ছে বাঁকা বাঁকা হচ্ছে, তোমরা এরকম করে করে সোজা করে করে দিয়ে দিবে। তারপরে এই যে এরকম করে টেনে দিবে, এরকম করে টেনে দিবে, এরকম করে টেনে দিবে, তাহলে কিন্তু তোমাদের গ্রাফাটা হয়ে যাবে। আবারও দেখাচ্ছি লক্ষ্য করো যে আমি এটার ক্ষেত্রে দেখো এখানে 7 আর 12 মধ্যে গুণসংখ্যা কত 3, এই যে 3 এর গড় বরাবর, এই যে আমি 3 এর গড় বরাবর এই যে টান দিচ্ছি। তারপরে দেখো 12 থেকে 17 এর মধ্যে কত 5, আমি 5 এর এই যে 5 এর গড় বরাবর এই যে আমি এখানে টান দিচ্ছি। তারপরে 17 থেকে 22 এর মধ্যে কত 8, এই যে দেখো আমি 8 এর টান টান দিচ্ছি। তারপরে 22 থেকে 27 এর মধ্যে কত দেখো 5, এই যে আমি 5 এর গড়ে টান দিচ্ছি। তারপরে 27 থেকে 32 এর মধ্যে কত দেখো 3, আবার 32 থেকে 37 এর মধ্যে 3,
তাই আমি এরকম ভাবে দিয়ে গেলাম। তারপর 37 থেকে এখানে 42 এর মধ্যে কত দেখো 2। তারপরে 42 থেকে 47 এর মধ্যে কত কত দেখো আচ্ছা 1। এখন আমি কি করব, এই যে উপর থেকে টেনে 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 উপর থেকে মিলাই দেবো, উপর থেকে টেনে টেনে মিলাই দেবো। আমারটা বাঁকা হচ্ছে মানে তোমরা বাঁকা দেবে এরকম কিন্তু না, তোমরা স্কেলটা ধরবে তো তোমাদের সোজা হবে। এরকম করে টেনে টেনে আমরা ইয়েটা করে ফেলবো, হ্যাঁ, উপর থেকে স্কেল সমান করে ধরে ধরে করে ফেলবো। আচ্ছা, এরকম করে আমাদের আয়তলেখাটা অঙ্কন হয়ে যায়, হ্যাঁ। তবে মূল কথা হচ্ছে ব্যবধানগুলো কিন্তু একটু একটা সেনসিটিভ, খুব সুন্দর করে আমাদের চিন্তা করতে হবে ব্যবধানটা আমরা কিভাবে ধরলাম। তো এখন আমি আমার আয়তলেখ অঙ্কন করা শেষ, এখন আমি ওই যে এই ব্যাখ্যাটা সুন্দর করে উল্লেখ করে দিব, হ্যাঁ। এখানে মূল কথা হচ্ছে আমি ব্যবধানটা কত ধরবো, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। হুম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে নক করবে, আমি চেষ্টা করবো অন্য আরেকটা ক্লাস দিয়ে আরেকটু কিভাবে ভালো করে বোঝানো যায়, হ্যাঁ। তো দেখো এই জিনিসটা মাথায় রাখবে, তুমি এখানে যত ব্যবধান নিবে শ্রেণী ব্যবধানে এখানে এই ব্যবধানটা বলবে। 5 ঘর সমান 5 নিচে 6 একক নিচে এখানে 6 লিখছি, আর এখানে 5 ঘর সমান 5 একক নিচি মানে 5 লিখছি। আর এদিকে প্রতি 5 ঘর সমান 1 একক, দেখো ওয়াই অক্ষে প্রতি 5 ঘর সমান 1 একক, এখানেও প্রতি ওয়াই অক্ষে প্রতি 5 ঘর সমান 1 একক নিয়ে আয়তলেখটি অঙ্কন করা হলো। শিক্ষার্থীরা, তো আজকের মতো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পঞ্চম ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর যদি ক্লাসটা দেখে কিছু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে খান নলেজ পয়েন্টের সাথেই থাকবে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।